হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশের ভাড়া হতে আয়ের লেকচার নাম্বার 2। আজকে আমরা করব হচ্ছে প্রবলেম 3, যেটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্সিতে আসছিল। এই প্রশ্নটার মধ্যে আমাদের সবকিছুই বলছে, আমরা সবকিছু নিয়ে এই প্রশ্নটা সমাধান করব। তো প্রশ্নটা কি বলছে আমরা একটু ভালো করে আগে খেয়াল করি। বলা আসছে যে জনাব আনোয়ার একজন সরকারি কর্মকর্তা, ঢাকা মগবাজারে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটির দোতলায় বাস করে এবং নিচতলায় মাসে 7,500 টাকা কি দেয়, ভাড়া দেন। তাহলে বলতো দেখি, এই পুরো বাড়িটা ভাড়া দেয় নাকি বাড়ির অর্ধেক ভাড়া দেয়? অর্ধেক। অর্ধেক ভাড়া দেয়। এই পুরো বাড়িটির পৌর মূল্য ছিল হচ্ছে 1.5 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে মালিক যেটুকুর মধ্যে থাকবে অতটুকুর মধ্যে কোনো কর দিতে হবে না, কিন্তু যতটুকু ভাড়া দিবে অতটুকুর মধ্যে অবশ্যই কি করতে হবে, কর দিতে হবে। আমরা ওইটাই বের করবো। তাহলে পুরো বাড়ির জন্য ছিল 1.5 লাখ টাকা, কিন্তু ভাড়া তো দিচ্ছে অর্ধেক। তাহলে আমাদের পৌর মূল্য হবে কি 1.5 লাখ টাকা নাকি 1.5 লাখের অর্ধেক, বলো তো দেখি। 1.5 লক্ষ টাকার অর্ধেক। এবার প্রশ্ন বলছে উক্ত বছর বাড়িটির খরচ ছিল নিম্নরূপ। এক, ভূমি উন্নয়ন কর। বলো, ভূমি উন্নয়ন কর এটা কি মেরামত খরচ নাকি অনুমোদনযোগ্য খরচ, বলো তো দেখি। এটা অনুমোদনযোগ্য খরচ। পৌর কর, অনুমোদনযোগ্য খরচ। মেরামত খরচ। এটা মেরামত ও রক্ষণাবেক্ষণ। অতএব এটা প্রশ্নের মধ্যে আসবে না, এই জন্য আমি কাইটে দিলাম, ঠিক আছে। ভাড়া আদায় খরচ, এটাও এটা আসবে। ভাড়া আদায় খরচ মেরামত খরচ অন্তর্ভুক্ত, অতএব এটাও বাদ। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণের সুদ, ঋণের সুদ একটা অনুমোদনযোগ্য খরচ, অতএব এটা আমাদের আসবে। আর উক্ত বাড়িটি 1 মাস খালি ছিল, মানে শূন্যতা ভাতা ছিল 1 মাস। উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ। খরচের মধ্যে এখানে 4টা খরচ আছে, এই খরচগুলি আমরা কিন্তু পড়ি নাই, অতএব এটা আমরা যখন আমাদের লাগবে তখন আমরা পরে অঙ্কটা করে নিব। আপাতত এই উপরের তথ্য থেকে এই পর্যন্ত আমাদের প্রশ্নে বলছে যে 2023-24 কর বর্ষ অনুযায়ী ভাড়া হতে মিস্টার আনোয়ারের মোট আয় বের করো ও কর দায়। কর দায় পাঠটুকু আমরা যেহেতু করি নাই, অতএব ওইটুকু নিয়ে আলোচনা পরে করব। আগে আমরা মোট আয়টা বের করি। তাহলে ভাড়া হতে মোট আয় নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটা ছক কাটবো, যে ছকটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের এই প্রশ্নের জন্য প্রথমে করদাতার নাম লিখবো। বলো তো দেখি করদাতার নাম কি। আনোয়ার। মিস্টার আনোয়ার, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, ভাড়া হতে আয়, এরপরে আয়ের খাদ্য বিবরণ টাকা টাকা। এখন ভাড়া হতে আয় ধারা হচ্ছে 35, 35 থেকে কত, 39। সর্বপ্রথম বের করবো প্রকৃত ভাড়া। এই প্রকৃত ভাড়ার মধ্যে প্রথমে প্রাপ্ত ভাড়া, বাড়িটি কত টাকা ভাড়া দিচ্ছে মাসে, 7,500 টাকা প্রতি মাসে। তো আমরা লিখবো প্রাপ্ত ভাড়া 7,500 1 মাসে। তাহলে 1 বছরে কয় মাস বলো তো দেখি, 12 মাস। তাহলে 7,500 ইন্টু 12, ক্যালকুলেটর হিসাব করে কত বলো তো দেখি, কত হয়? 90,000। 90,000। এই 90,000 টাকার নাম হচ্ছে প্রাপ্ত ভাড়া। এই প্রাপ্ত ভাড়ার সাথে আমরা যোগ করি উৎসে কর্তৃত্ব কর। এখন উৎসে কর্তৃত্ব করটা কখন করতে হয়, আবাসিক উদ্দেশ্যে নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে? বাণিজ্যিক উদ্দেশ্যে। তো আমাদের প্রশ্নটা এটা কি আবাসিক উদ্দেশ্যে নাকি বাণিজ্যিক দিচ্ছে, আমাদের কোনো উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে আমরা আবাসিক ধরবো। আর আবাসিক ধরলে কি এই উৎসকর কর্তনটা করতে হবে নাকি বাদ, এটা বলো দেখি। এটা বাদ। এটা বাদ, তাহলে এই উৎসকর কর্তনটা বাদ। এরপরে ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত বাড়ি খরচ এবং মালিক কর্তৃক বহনকৃত বাড়ি খরচ, এই এই দুইটা সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো কিছু উল্লেখ নাই, আমরা যেটুকু পড়ছি এটুকুর মধ্যে নাই। তার মানে আমাদের এই দুইটাও কি বাদ। তাহলে প্রকৃত ভাড়ার মধ্যে আমাদের একটা আসল নাম কি, প্রাপ্ত ভাড়া। 7,500 ইন্টু 12 সমান সমান কত, 90,000 টাকা। তাহলে প্রকৃত ভাড়া কি, আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর আমাদের দিতে হবে কি, পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য। তাহলে পৌর মূল্য আমাদের প্রশ্নে ছিল 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা হলো পুরা বাড়ি, কিন্তু পুরা বাড়ি কি ভাড়া আছে নাকি অর্ধেক ভাড়া দিচ্ছে, বলো তো দেখি। অর্ধেক। তাহলে 1.5 লাখ টাকার অর্ধেক আসবে। তাহলে 1.5 লাখ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো কত, 75,000 টাকা। তা আমরা এখানে দিলাম 75,000 টাকা। এখন এই দুইটার মধ্যে কোনটা আসবে বলো তো দেখি, স্যার বার্ষিক এই মূল্য। প্রকৃত ভাড়া যেটা আসছে 90,000, ওইটা হবে বার্ষিক মূল্য। তাহলে বার্ষিক মূল্য এই দুইটার মধ্যে 90 এবং 75 মধ্যে বড় হচ্ছে 90,000, এই জন্য 90,000 টাকা হচ্ছে আমাদের কি বার্ষিক মূল্য। তাহলে বার্ষিক মূল্য যে 90,000 বের করলাম, এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে?
হ্যালো, বার্ষিক মূল্যের মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। ওকে। এন্ড বার্ষিক মূল্যের সাথে যোগ করবে কি অগ্রিম ভাড়া, এবং অগ্রিম ভাড়া ব্যতীত সম্পত্তি হতে অন্যান্য আয় এবং অগ্রিম ভাড়ার সমন্বয়। এই তিনটা সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো কিছু উল্লেখ নাই, অতএব এই তিনটা আমরা সুন্দর করে কি করবো, বাদ দিয়ে দিব। কিন্তু আমাদের প্রশ্নে দেখো তারপরে সবার শেষ ছিল শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা কি আমাদের প্রশ্নে আছে না নাই বলো তো দেখি? এই যে 1 মাস কি ছিল, খালি ছিল, এজন্য শূন্যতা ভাতা আমরা বের করে নেব। তাহলে শূন্যতা ভাতা বের করে কিভাবে, বার্ষিক মূল্য 90,000 টাকা পাইছি, এই 90,000-কে 12 দ্বারা ভাগ করব, ইনটু হচ্ছে কয় মাস খালি ছিল, আমাদের এখানে খালি ছিল 1 মাস, এর জন্য আমরা 1 দ্বারা কি করব, গুণ করব। তাহলে 90,000-কে 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করলে কত হয় বলো তো দেখি? 7,500। 500। বুঝি নাই? 7,500। 7,500 টাকা। ওকে। তাহলে 90,000 থেকে এই 7,500 টাকা যদি বাদ দেই, তাহলে যেটা পাবো তার নাম হচ্ছে ভাড়ার মোট মূল্য। এই ভাড়ার মোট মূল্যটা আমরা দ্বিতীয় টাকার ঘরে দিব। তাহলে ভাড়ার মোট মূল্য কত হলো, 90,000 থেকে 7,500 টাকা বাদ, তাহলে কত, 82,000, 82,500। এই 82,500 টাকার নাম হচ্ছে মোট ভাড়ার মূল্য। ওকে, এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার মোট ভাড়া মূল্য পর্যন্ত? জি স্যার। ওকে, এখন মোট ভাড়া মূল্যের সাথে আমরা যোগ করব কি অনুমোদনযোগ্য খরচ। এন্ড অনুমোদনযোগ্য খরচের মধ্যে একটা ফিক্সড একটা খরচ, তার নাম কি, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আবাসিক উদ্দেশ্যে দিলে হচ্ছে 25, বাণিজ্যিক দিলে হচ্ছে 30। আমাদের প্রশ্নে আবাসিক বাণিজ্য কোনো কিছু নাই, তাহলে আমরা কি ধরবো, আবাসিক ধরবো না বাণিজ্যিক ধরবো? আবাসিক। তাহলে আবাসিক দিলে আমাদের মোট ভাড়া মূল্য পাইছি 82,500, এর উপর কি 30% না 25%? 25%। তাহলে 82,500 25% কত হয়? বিশ 20,625। গুড। তাহলে মেরামত খরচ গেল। এখন দেখতে হবে মেরামত খরচের পরেও অন্যান্য অনুমোদন খরচগুলি কি কি আছে। তো এখানে আমাকে বলো যদি কি ভূমি উন্নয়ন কর কি মেরামত খরচ না অনুমোদনযোগ্য খরচ? এটা হচ্ছে অনুমোদনযোগ্য। অতএব অনুমোদন খরচের মধ্যে আমরা দিলাম এটা। হ্যাঁ, কত টাকা ছিল? ভূমি উন্নয়ন কর ছিল এখানে 500 টাকা। এই 500 টাকা হচ্ছে পুরো বাড়ির জন্য, কিন্তু বাড়িটা কি পুরোটা বাড়ির জন্য নাকি অর্ধেক ভাড়া দিচ্ছে? অর্ধেক। এই জন্য 500-কে 2 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে 500-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 250। এরপরে আমাদের আছে পৌরকর। পৌরকর কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ বলো তো দেখি? অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ। তাহলে এটা আমরা দিলাম পৌরকর, ছিল 2500 টাকা। 2500 টাকা হলো পুরা বাড়ির জন্য, আর আমরা করতেছি হলো অর্ধেক বাড়ি, এর জন্য 2500 টাকা অর্ধেক কত বলো দেখি, 1250। 1250। পৌরকর গেল। তাহলে পৌরকর গেল। এবার মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ, এই দুইটা কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত খরচ অন্তর্ভুক্ত? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। অতএব এই দুইটা কি বাদ, কারণ এটার পরিবর্তে আমরা 25% ধরছি। আর ঋণের সুদ আমরা এখন দিব। ঋণের সুদ অনুমোদনের খরচ, ঋণের সুদ আমার আছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা পুরোটা দিব নাকি অর্ধেক দিব? অর্ধেক দিব। অর্ধেক। তাহলে 15,000 টাকা অর্ধেক হচ্ছে 7,000 কত, 500 টাকা। আর সর্বশেষ ছিল আমাদের কি 1 মাসে খালি, সেটা তো আমরা এখানে দিয়ে দিয়েছি শূন্যতা ভাতা। ঠিক আছে, তাহলে মেরামত খরচ অনুমোদন খরচের মধ্যে কয়টা গেল বলো দেখি, 4টা। এই 4টার আমরা কি করব, সুন্দর করে যোগ বিয়োগ করবো। ওকে, তাহলে 4টা যোগ করেন তো কত হয়? 29,625। ধন্যবাদ। তাহলে 82,500 থেকে 29,625 টাকা আমরা কি করে বাদ দিব। বাদ দিলে এটা পাবো ভাড়া হতে মোট আয় কত টাকা, 52,800 কত 75। এই 52,875 টাকা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। দেখি আমাদের অ্যান্সারের সাথে মিলছে কিনা। আমাদের অ্যান্সারটা কত ছিল, 82,875। ওকে ম্যাডামরা, এই মোট আয় পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার?
জি স্যার। ওকে, তাহলে এখন আমরা অন্য পার্ট শুরু করি, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম পার্ট গেল। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্ট। এটা দিই। ওকে, তাহলে আমাদের এই প্রথম পার্টটুকু কাজ শেষ। এরপর আমাদের প্রশ্নে বলছে যে কর দায় নির্ণয় করো। এই কর দায় কিন্তু আমরা গত ক্লাসে করাই নাই, আছে কিন্তু নতুন, ঠিক আছে? এটা সবার জন্য নতুন। এখন এই কর দায় নির্ণয়টা কিভাবে করব সেটা আমরা একটু ভালো করে খেয়াল করব। কর দায় নির্ণয় করার জন্য আমাদের দুইটা স্টেপ। কয়টা স্টেপ বলেন তো দেখি? হ্যালো, কর দায় নির্ণয় করার জন্য স্টেপ কয়টা? স্যার দুইটা। দুইটা। প্রথম স্টেপটা হচ্ছে অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা বের করব। 2 নাম্বার স্টেপ হচ্ছে বিনিয়োগের উপর কর রেওয়াত বের করব। এই দুইটা একই ছকে করা যায়, চাইলে আবার দুইটা দুই ছকে করা যায়। আমি দুইটা দুই ছকে করে দেখাবো। তাহলে প্রথমে আমরা বের করব কি অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা। আর অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা নির্ণয় করব আমরা 6টা আইটেমের মাধ্যমে। 6টা আইটেম কি কি একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে দিব হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, জীবনের জন্য যে বীমা করে যেটাকে আমরা বলি লাইফ ইন্স্যুরেন্স। এই জীবন বীমা প্রিমিয়াম অথবা বীমার যে মূল্য থাকবে এই বীমা মূল্যের উপর আমরা 10% ধরব। তাহলে জীবন বীমা প্রিমিয়ামের টাকা এবং বীমা মূল্য যে থাকবে এই মূল্যের 10%, এই দুইটা টাকার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে যেটি কি কম, মানে দুইটার মধ্যে যেটা কম সেটাই হচ্ছে আমরা টাকার ঘরে দেব। তাহলে প্রথম কন্ডিশনটা কি দাঁড়ালো? জীবন বীমা প্রিমিয়ামের টাকা প্লাস বীমা মূল্য দিয়ে থাকবে, প্রশ্নে লেখা থাকবে বীমা মূল্য থাকবে। ওই বীমা মূল্যের কত পার্সেন্ট? 10%। এই দুইটা টাকার মধ্যে যেটা কম সেটাই হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম হিসাবে আমরা গণ্য করব। 2 নম্বর আইটেম লেখা আছে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ বা সঞ্চয়পত্র ক্রয়, এক কথায় বিনিয়োগ। 2 নম্বর লেখা আছে জাকাত তহবিলে দান বা গ্রুপ বীমা বা যৌথ বীমা বা কল্যাণ তহবিলে চাঁদা। জাকাত তহবিল, গ্রুপ বীমা, যৌথ বীমা বা কল্যাণ তহবিলে চাঁদা। 4 নম্বর লেখা আছে ডিপিএস এর দান বা ডিপোজিট পেনশন স্কিমে দান। এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ডিপিএস এর দান বা ডিপোজিট পেনশন স্কিমে দানের ক্ষেত্রে লেখা আছে সর্বোচ্চ 1,20,000। অর্থাৎ ডিপিএস এর টাকা যদি 1,20,000 টাকার বেশি হয়, মনে করেন কারো ডিপিএস এর টাকা হচ্ছে 1.5 লাখ টাকা, তাহলে কি সে 1.5 লাখ টাকা দিবে নাকি 1,20,000 টাকা দিবে? বলো তো দেখি। তার টাকাটা হবে কত? 1,20,000। সর্বোচ্চ যা তাই। কিন্তু সর্বোচ্চ নিচে যদি থাকে, যেমন মনে করে কারো ডিপিএস 60,000 টাকা, তাহলে কি 1,20,000 দিব না 60,000 টাকা দিব? 60,000 টাকাই দিব। অর্থাৎ সর্বোচ্চ নিচে যা থাকবে তাই দিব, কিন্তু সর্বোচ্চ উপরে যখন চলে যাবে তখন আমি 1,20,000 টাকা দিব। এরপরে 6 নাম্বার লেখা আছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান বা আগা খান নেটওয়ার্কে দান। আগা খান কিন্তু একটা ভদ্রলোক, হ্যাঁ, উনি একটা ফান্ড তৈরি করছে, ওই ফান্ডে যারা দান করবে এই দানটা একদম অনুমোদনযোগ্য। তারপরে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে দান। এই কয়েকটা হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ। এই জায়গায় বিনিয়োগ করলে সরকার তোমাকে অনুমোদন দিয়েছে যে হ্যাঁ তুমি এই জায়গায় বিনিয়োগ করলে তুমি এই টাকার উপর কি পাবে? একটা কর রেওয়াত পাবো। কর রেওয়াত মানে কর মাফ পাইবা। তাহলে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করা আইটেম হচ্ছে আমরা বললাম 6টা। এই 6টা আইটেম আমি আবার পড়তেছি, ভালো করে খেয়াল করেন। প্রথমে জীবন বীমা প্রিমিয়াম অথবা বীমা মূল্যের 10%। দুইটার মধ্যে কমটা না বড়টা? বলো তো দেখি সবাই। এটার মধ্যে কোনটা? কমটা। তা এরপরে 2 নম্বর তালিকাভুক্ত কোম্পানি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ বা সঞ্চয়পত্র ক্রয়। 3 নাম্বারটা জাকাত তহবিলে দান বা গ্রুপ বীমা বা যৌথ বীমা বা কল্যাণ তহবিলে চাঁদা। ডিপিএস পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা? 1,20,000। 1,20,000 টাকা বেশি হলে 1,20,000, আর যদি কম হয় যা থাকবে তাই। আর যে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান বা আগা খান নেটওয়ার্কে দান বা জাতির জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে দান, এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করে আমাদের হবে হচ্ছে অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা। এই অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতার পরে আমরা বের করবো হচ্ছে বিনিয়োগের উপর কি কর রেওয়াত। কর রেওয়াত মানে কি? যতটুকু টাকা আমরা মাফ পাবো। এই কর রেওয়াত বের করা আইটেম হচ্ছে 3টা। এই 3টা আইটেম একদম আপনাকে মুখস্থ রাখতে হবে। প্রথমটা ক নাম্বারে দিব হচ্ছে মোট আয়ের কত পার্সেন্ট? 3%। মোট আয় কোনটা? ওই যে গৃহ সম্পত্তি করে যে মোট আয় আমরা যেটা বের করি ওইটাকে বলা হয় কি মোট আয়।
ওই মোট আয়ের উপর কত পার্সেন্ট ধরবো আমরা? 3% ধরবো। আর খ নাম্বারে লেখা আছে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার উপর কত পার্সেন্ট? 15%। এই যে এখানে যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা আমরা যা বের করবো, এই বিনিয়োগ ভাতার উপর কত পার্সেন্ট বলো দেখি? তাহলে মোট আয়ের উপর 3% আর অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার উপর কত পার্সেন্ট? 15%। আর গ নাম্বার লেখা আছে সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা তোমাদের জন্য হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লক্ষ টাকা হচ্ছে তোমাদের ইয়ারের জন্য কি ফিক্সড, যেটা গেল বছর ছিল 1 কোটি টাকা, আর তোমাদের ক্ষেত্রে কত? 10 লাখ টাকা। তাহলে বিনিয়োগের উপর কর রেওয়াতের আইটেম হচ্ছে তিনটা। প্রথমে মোট আয়ের 3%, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার উপর 15% এবং সর্বোচ্চ সীমা 10 লাখ। এই তিনটা টাকার মধ্যে যে টাকাটা সবচেয়ে কম তাই নাম হচ্ছে বিনিয়োগের উপর কর রেওয়াত। এই যে লিখছি বিনিয়োগের উপর কর রেওয়াত, ব্র্যাকেট লিখছি ক, খ, উ, গ এর মধ্যে ছোটটি। ঠিক আছে? তাহলে বিনিয়োগ ভাতা কর দায় নির্ণয় করার ধাপ কয়টা? 2টা। প্রথমেই হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করব, এরপরে বিনিয়োগের উপর কি করব? কর রেওয়াত বের করব। কর রেওয়াত বের করার পর এরপর আমরা দেখব যে ব্যক্তির মোট আয় কত টাকা। মোট আয় যদি 3,50,000 টাকার উপরে হয় তাহলে আমরা কর দায় বের করব, আর যদি 3,50,000 টাকা কম হয় তাহলে কর দায় বের করার প্রয়োজন নাই। এই বিনিয়োগের উপর কর রেওয়াত পর্যন্তই কাজ আমাদের কি শেষ। কথাটা কি বলছি একটু বলেন তো দেখি, রিপিট করেন তো দেখি। যদি কর দায় বের করতে বলে প্রথমে আমরা কি বের করব? অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা, এরপরে কি বিনিয়োগ কর রেওয়াত। তারপরে দেখব যে ওই ব্যক্তির মোট আয় 3,50,000 টাকা উপরে নাকি নিচে। যদি উপরে থাকে তাহলে আমরা কর দায় বের করব, আর যদি নিচে থাকে তাহলে কর দায় বের করার কোনো প্রয়োজন নাই। কথায় কি মনে থাকবে তোমাদের? জি স্যার। এখন এই 3,50,000 টাকা কেন? দেখেন এখানে নিয়মটা লিখেছি, কর দায় নির্ণয় করার প্রয়োজন তথ্য। সাধারণ করদাতার ক্ষেত্রে মোট আয়ের 3,50,000 পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন। অর্থাৎ 3,50,000 টাকা যদি কারো ব্যক্তির আয় হয় তাহলে তার কোনো সরকারকে ট্যাক্স দিতে হবে না। 2 নম্বর লেখা আছে মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়স্ক করদাতার ক্ষেত্রে মোট আয় কত টাকা? 4 লাখ টাকা। মানে সাধারণ কর দায় পরিবর্তে যদি 65 বছর মহিলা থাকে তাহলে সেক্ষেত্রে 3,50,000 টাকা কি 4 লাখ টাকা? বলো দেখি। 4 লাখ টাকা। তখন 3 লাখ টাকা 3,50,000 টাকা হয়ে যাবে কত? 4 লাখ। আর তারপর 3 নম্বর লেখা আছে তৃতীয় লিঙ্গের করদাতা, মানে যেটাকে আমরা জানি হিজলা, এবং প্রতিবন্ধী করদাতা। তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে মোট আয়ের 4 লক্ষ কত? 75,000 টাকা পর্যন্ত তারা কি পাবে? মাপ পাবে। আর 4 নম্বর লেখা আছে গ্যাজেটভুক্ত যুদ্ধহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে মোট আয়ের 5 লাখ টাকা পর্যন্ত। তাহলে আমাদের এই 4টা আইটেমের যে কোনো একটা আইটেম পরীক্ষার মধ্যে থাকবে। তাহলে একটু ভালো করে খেয়াল করবা। সাধারণ করদাতার ক্ষেত্রে হচ্ছে 3,50,000, মহিলা বা 65 বছর হলে 4 লাখ টাকা, তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী যদি হয় তাহলে 4,75,000, আর গ্যাজেটভুক্ত যুদ্ধহত কি মুক্তিযোদ্ধা, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা ভাতা পায় তারা গ্যাজেটভুক্ত, তাদের ক্ষেত্রে মোট আয় কত টাকা বলো দেখি? 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবে। তাহলে এই 4টা রেঞ্জ কি আপনাদের মনে থাকবে? 3,50,000, 4 লাখ, 4,75,000 এবং 5 লাখ। জি স্যার। ওকে, এই 4টা রেঞ্জ আমি আগামী ক্লাসে তোমাদের ধরবো, ঠিক আছে? আচ্ছা একটু বলো তো দেখি, এই যে সোমায়া তিশা, তুমি একটু বলো তো দেখি তৃতীয় লিঙ্গ হলে কত টাকা? 3,50,000 নাকি 4 লাখ না 4,75,000? ওকে আছে ক্লাসে? নাই। ইয়া বলো তো দেখি, কি জমু বলো তো দেখি তৃতীয় লিঙ্গ হলে কত টাকা পর্যন্ত মাপ পাবে? হ্যালো, স্যার জুন মনে হয় নাই। তাহলে এখন আসেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্নটা ছিল প্রবলেম কত? প্রবলেম 3 নাম্বার প্রশ্নটা ছিল মিস্টার আনোয়ার, এখানে কোনো মুক্তিযোদ্ধা, কোনো তৃতীয় লিঙ্গ বা কোনো মহিলা টহিলা কোনো কিছু লেখা নাই। তারপরে কি সাধারণ করদাতা
ও কি সাধারণ করদাতা না ম্যাডামরা? সাধারণ করদাতা 3 হ্যাঁ লাখ 50 সাধারণ, পর্যন্তই হ্যাঁ পাবে। 3 লাখ মতো। কিন্তু আর মোটাই কত টাকা একটু বলো তো দেখি। বলো, আর মোটাই কত বের করলাম আমরা? এই যে এখানে বের করলাম 52,000 কত, 875। তাহলে আর কি 3,50,000 টাকা উপরে নাকি নিচে বলো? ওকে। নিচে। তার মানে ওর জন্য কর দায় বের করার কি কোনো প্রয়োজন আছে? না। শুধুমাত্র আমরা ওই যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা এবং কর দায় কি বলে বিনিয়োগের উপর কর রেওয়াত পর্যায়ে কাজ করবো। আর আসি ওইটা কাজ আমার একটু করে দেই। তাহলে এটা আমরা কপি করে নিয়ে আসলাম। অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য প্রথমে জীবনব্যাপী বীমা মূল্য। আর এগুলো আমরা পড়ি, আমাদের প্রশ্ন মধ্যে কি দিয়ে আছে। প্রশ্নে লেখা ছিল দেখো এখানে, উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ। এই খরচের মধ্যে ব্যক্তিগত যদি কোনো খরচ থাকে খরচগুলি আসবে না। যেমন ক নাম্বারে লেখা আছে তার স্ত্রীকে প্রদান, এটি কি বিনিয়োগ ভাতার মধ্যে আসবে নাকি আসবে না বলো তো দেখি? আসবে না। আসবে না, তাহলে এটা হলো বাদ। খ নাম্বার লেখা আছে ডিপোজিট পেনশন স্কিমে যাবো, তোমাদের পড়াইছে অবশ্যই আসবে। এটা সর্বোচ্চ কত টাকা ছিল? সর্বোচ্চ হচ্ছে 1,20,000 ছিল, কিন্তু এখানে আছে 1,20,000। 5,000 টাকা। তার মানে যা আছে আমরা তাই দিব। কল্যাণ তহবিল তোমাদের পড়াইছি 2,500 টাকা, গোষ্ঠী বীমা তোমাদের পড়াইছি 1,500 টাকা, আর সরকারি জাকাত তহবিল এইটা আমরা পড়ছি। তাহলে বলো তো দেখি এখানে চারটার মধ্যে কয়টা আসবে? প্রথমটা বাদে বাদ বাকি সবগুলো আসবে নাকি? তাহলে আমরা একটা একটা দিব। ডিপোজিট পেনশন স্কিমে জমা, প্রথমটা দিব ডিপোজিট পেনশন স্কিমে জমা। তাহলে আমরা এখানে লিখি ডিপোজিট পেনশন স্কিমে জমা। আমাদের প্রশ্নে কত টাকা ছিল? 5,000 টাকা ছিল। এরপর বলুন তো ডিপোজিট পেনশন স্কিমে জমার পর আমাদের কল্যাণ তহবিল, এটা কি আসবে নাকি আসবে না? আসবে। আসবে 2,500 টাকা। তাহলে আমরা কল্যাণ তহবিল দিলাম 2,500 টাকা। কল্যাণ তহবিলের পর আমাকে একটু বলো গোষ্ঠী বীমা, এটা কি আসবে নাকি আসবে না? আসবে। আসবে 1,500 টাকা। আমরা দিলাম এখানে 1,500 টাকা। গোষ্ঠী বীমার পরে লেখা আছে সরকারি জাকাত তহবিল, জাকাত তহবিল কি আসবে না কি আসবে না বলো দেখি? আসবে। আসবে 1,000 টাকা। আমরা যে 6টা আইটেম পড়ছিলাম এই 6টা আইটেমের মধ্যে আমরা পাইলাম হচ্ছে 4টা। তাহলে আর কোনো যেহেতু আইটেম নাই, অতএব আমরা এই হিসাবটা আমরা এখানে কি করব, ক্লোজ করে দিব। তাহলে আমাদের বলা তো দেখি অনুমোদিত বিনিয়োগ ভাতা আমরা কত পাইলাম? এই 4টা যোগ করে কত হবে? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? অনুমোদনযোগ্য মোট বিনিয়োগ ভাতা আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার এটা? অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা। জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব আমাদের বিনিয়োগের কর রেওয়াত। এটা হলো তিনটা জিনিস। প্রথমে মোট আয়ের 3%। তাহলে বলো তো দেখি মোট আয় আমরা বের করছিলাম 52,000, কত জানি বের করছিলাম? 875 ইন্টু 3%। তাহলে 52,875 এর 3% কত হয় বের করেন। 1,586 মতো হবে। হ্যাঁ, অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা, আমরা অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা কত বের করলাম এখন বলো তো দেখি? 10,000। 10,000। তাহলে 10,000 উপর কত পার্সেন্ট বলেন? 3% না 15%? 15%। তাহলে 10,000 এ 15% হবে 1,500 টাকা। আর সর্বোচ্চ সীমা কত টাকা? 10 লাখ টাকা। তাহলে দেখেন 1,586, 1,500 এবং 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে কি সবচেয়ে বড়টা নাকি সবচেয়ে ছোটটা? তাহলে কত আসবে? 1,500 টাকা। ক্লিয়ার? জি স্যার। এই যে 1,500 টাকা আমাদের এখানে অ্যান্সার ছিল। ওকে, তাহলে বিনিয়োগ কর রাত বের করলাম। এখন আমাদের কর দায় বের করার প্রয়োজন নাই। কেন?
কারণ আমাদের মোট করদাতা মোট আয় কত 3 লাখ টাকার উপরে নাকি নিচে 3,50,000 টাকার উপরে না নিচে বলো তো দেখি। নিচে। তাহলে আমরা এটার জন্য একটুখানি লিখে দিই। হ্যাঁ, এটার জন্য একটুখানি লিখে দেই, কর দায় নির্ণয়টা একটু লিখে দেই। কেন কর দায় বের করলাম না বলো তো দেখি, কারণটা কি? কারণ হচ্ছে ওই যে মিষ্টান্ন আর সাধারণ করদাতা আর হচ্ছে মোট আয় হচ্ছে 3,50,000-এর নিচে। গুড, তাহলে এইটাই আমরা একটু সুন্দর করে একটু লিখে দিব। হ্যাঁ, করদাতার এই যে লিখে দেই, করদাতা মোট আয় কত টাকা বলো দেখি? 3,50,000। কম না ছোট, কম না বেশি বলো? কম। কম হওয়ায় এই যে লিখে দিলাম, কম হওয়ায় তাকে কোনো কর দিতে হবে না। ওকে, এইটুকু লিখে শেষ কাজ। ওকে, কিন্তু স্যার যে উপরেরটাই কি দিতে হবে? টিকা দিতে হবে? কোনটা উপরেরটাই? মানে একদম উপরেরটাই। একদম উপরটা মানে যে বুঝলাম না। মুখ। মানে বুঝলাম না, টিকা মানে বুঝি নাই। উপরেরটা টিকা? জি জি, এটাতে টিকা লিখতে হবে নিচে। অবশ্যই টিকা লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য টিকা তো লিখতে হবে, 2-3টা করে টিকা দিবা। এই যে টিকা দিবা কি, যে এই নোটটা লেখার পর এখানে দিবা টিকা। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। এখন লিখবা টিকা, টিকা লেখা এই যে লিখবা 1। আর টিকাগুলি কি কি লিখতে হয় গত ক্লাসে বলে দিলাম। হ্যাঁ, আবাসিক উদ্দেশ্যে দিলে 25%। তারপরে কোনটা কোনটা আসলো না, যেমন আমাদের এখানে কি কি মেরামত খরচ অন্তর্ভুক্ত আছে বলো তো দেখি? মেরামত খরচ, ভাড়া আদায় খরচ, মেরামত খরচ অন্তর্ভুক্ত দেখে অনুমোদন খরচের মধ্যে আসে নাই। ঠিক আছে, এগুলা তোমরা একটু সুন্দর করে কি লিখে দিবা। তাহলে 3 নাম্বার প্রশ্নটা কি তোমরা কি বুঝতে পারছো? এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় ছিল। ঠিক আছে, আর এই প্রশ্নটা আমি করে দিলাম, তাহলে আমি টোটাল তোমাদের 3টা প্রশ্ন করে দিলাম। এন্ড এই প্রশ্ন অনুযায়ী তোমাদের 10টা কাজ দিব আমি। ঠিক আছে, 10টা প্রবলেম দিব। এই যে প্রবলেম 4 থেকে দিব আমি। ঠিক আছে, এই যে প্রবলেম 4 থেকে অঙ্কগুলো আমি দিব। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবা প্রবলেম 4 থেকে তোমরা করবা হচ্ছে 10 পর্যন্ত। হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 9, 10, এর মধ্যে মনে হয় 2-3টা মনে হয় কাজ ছিল। এর মধ্যে কত কত ছিল একটু বলো তো দেখি? ওকে, এবার শোনো, আমি 4 থেকে আপনাদের কাজ দিলাম হচ্ছে ইম্পর্টেন্ট কাজ দিলাম, যে কয়টা আপনারা পারেন। হ্যাঁ, 4 থেকে আমি দিলাম হচ্ছে 16 পর্যন্ত কাজ দিলাম। হ্যাঁ, প্রবলেম 16 পর্যন্ত। এই প্রবলেম 16 পর্যন্তর মধ্যে তোমাদের যেটা যেটা সমস্যা হবে আমি ওইটা ওইটা শুধুমাত্র আগামী ক্লাসে বলে দিব, কিন্তু পুরো অঙ্ক আমি করাবো না। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ, আমি শীটটা এই যে ক্লাসের পরে ফুল শীটটা আমি দিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, আমি যে জি পর্যন্ত স্যার। বাসায় কাজ দিছি ওই পর্যন্ত শীটটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষ হলে আমি 16 পর্যন্ত শীটটা দিয়ে দিব বাসায়। আমি একটু বলে দেই, সেটা হচ্ছে একটুখানি মানে যেখানে যেখানে পরিবর্তন আমি একটু বলে দিই। হ্যাঁ, যেমন 4 নাম্বার প্রশ্নটা আমি 5 মিনিট একটু এটা নিয়ে আলোচনা করবো, যে কটা কাজ দিছি। লেখা আছে সরকারি কর্মকর্তা চট্টগ্রাম শহরে তারা কি পাইছে, বাড়িটি দোতলায় তিনি নিজে বসবাস করেন এবং তিনি নিচতলা বার্ষিক 3,60,000 টাকা কি ভাড়া পান। তাহলে এই যে 3,60,000 যে বাৎসরিক ভাড়া পান, তাহলে এটা কি 12 দ্বারা গুণ করতে নাকি 12 দ্বারা গুণ করে টাকাটা দিয়ে আছে? গুণ করে টাকাটা দিয়ে আছে নাকি? এবং হচ্ছে ভাড়াটিয়া মালিকের পৌর কর পরিশোধ করে 3,000 টাকা। তাহলে ভাড়াটিয়া যদি দিচ্ছে তাহলে কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। যোগ করবো। শেষ। বাড়িটি পৌর মূল্য ছিল কত? 5 লাখ টাকা। তাহলে পৌর মূল্য কি 5 লাখ আসবে নাকি 2.5 লাখ টাকা আসবে? 2.5 লাখ। 2.5 লাখ আসবে। মেরামত খরচ অন্তর্ভুক্ত, অতএব এটা বাদ। ভূমি উন্নয়ন কর অনুমোদনযোগ্য খরচ, ভূমি খাজনা অনুমোদনযোগ্য খরচ, ভূমি ভাড়া অনুমোদনযোগ্য খরচ, ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচ। ভাড়া এটা আদায় খরচ, এটা কি অনুমোদনযোগ্য খরচ নাকি মেরামত খরচ? বাদ। আইন খরচ, লিপম্যানের বেতন, উপহরী বেতন, বিদ্যুৎ, পানি, পণ্য কর, এগুলা সব হলো কি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত, অতএব এগুলা একটাও আসবে না। বাড়িটি কয় মাস খালি ছিল? 1 মাস। 1 মাস। তাহলে শূন্যতা ভাতা। বৈদ্যুতিক সংস্থান ব্যয়, এটা কি আসবে নাকি আসবে না বলো দেখি? কেন আসবে না? কারণ এটা মূলধন জাতীয় ব্যয়। পৌর কর কি আসবে না আসবে না? পুরো কর আসবে। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা পারবো। এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব।
জনাব মাসুদ ধানমন্ডি একটি দোতলা বাড়ি আছে, তিনি বাড়িটি একতলায় বসবাস করেন, অন্যটি একটি ব্যাংকের কাছে মাসে 47,000 টাকা ভাড়া দেয়। এই যে ভালো করে খেয়াল করেন, ব্যাংকের কাছে ভাড়া দিচ্ছে, ব্যাংকের কাছে ভাড়া দিচ্ছে কি আবাসিক উদ্দেশ্যে নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে বলেন? এটা বাণিজ্যিক উদ্দেশ্যে। বাণিজ্যিক উদ্দেশ্যে, তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে উৎসেকর কর্তন করতে হয় নাকি। আর লেখা আছে ব্যাংক ভাড়া দেওয়ার পূর্বে উৎসে 5% কর কর্তন করে দেয়, অর্থাৎ যে ভাড়াটা দেয় সেটা কর কর্তন করার পরে টাকাটা দেয়। তাহলে এই 5% টাকা কাটার পর টাকাটা দেয় না, তাহলে বলতো কি ব্যাংক তার যে ভাড়াটা কি 100% দেয় নাকি 95% মান দেয় বলতো দেখি? পুরো টাকা দেয় নাকি 5% কেটে রাখে? 5% কেটে রাখে না? তাহলে 95%। তাহলে দেখো উৎসেকর কর্তনের ক্ষেত্রে আমাদের দুটো রুলস ছিল, রুলসটা আমি একটু পড়াই। এই দেখো, বুঝলাম যখন আমাদের আসবে তখন পড়ে নিব। এই যে রুলসটা দুইটা কি দেখো, লেখা আছে কি শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে 5%, অর্থাৎ প্রাপ্ত ভাড়ারে 95 দ্বারা ভাগ আর 5 দ্বারা কি গুণ করব, কখন গুণ করব এটা বলতেছি। আর নিচে লেখা আছে ভাড়া যদি উৎসেকর কর্তন করার পরে দেয় তাহলে সেই ক্ষেত্রে প্রাপ্ত ভাড়া সমান সমান কি 95 দ্বারা ভাগ আর 100 দ্বারা কি গুণ। তাহলে নিচেরটা কখন হবে আর উপরটা কখন হবে? নিচেরটা হবে যখন উৎসেকর কর্তন করার পরে ভাড়া দিবে, তখন সেক্ষেত্রে 95 দ্বারা ভাগ আর মোট টাকা বের করে 100 দ্বারা গুণ করবে। আর উৎসেকর কর্তন না করে যদি ভাড়া দেয় তাহলে সেক্ষেত্রে 95 দ্বারা ভাগ আর 5 দ্বারা কি করবো গুণ করবো। কথা কি বুঝতে পারছেন? কখন 95, কখন 5, কখন 95, কখন 100? জি স্যার। তাহলে উৎসেকর কর্তন করার পরে যদি দেয় তাহলে নিচেরটা না উপরেরটা বলেন? নিচেরটা। নিচেরটা। আর উৎসেকর কর্তন ছাড়া যদি দেয় তাহলে উপরেরটা। তাহলে আমাদের মূল প্রশ্নে কি ছিল বলো? উৎসেকর কর্তন করার পর দেয় নাকি উৎসেকর কর্তন ছাড়া দেয়? এই দেখো লেখা আছে, বলা আছে ব্যাংক ভাড়া দেওয়ার পূর্বে উৎসে 5% কর কর্তন করে। তাহলে কর কর্তন করার পরে দেয় নাকি কর কর্তন করার আগে দেয় বলো তো দেখি? আগে। আগে কিন্তু হইলো ব্যাংক ভাড়া দেওয়ার পূর্বে, মানে ব্যাংক যে ভাড়াটা দিব এটা পূর্বে হ্যাঁ 5% কর কর্তন করছে, ঠিক আছে, তার মানে কর কর্তন করার পর টাকাটা দিছে। তাহলে এক্ষেত্রে প্রাপ্ত ভাড়াটা কি হবে আমি একটু দেখাইতেছি, এটা খাতার মধ্যে লিখে রাখেন। 47,500 কে আমি কত দ্বারা ভাগ করবো বলো দেখি? 95 দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা কি করবো গুণ করবো। তাহলে বলতো এটা কত হয়? 47,500 কে 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে 50,000। জি স্যার। ওকে, তাহলে প্রাপ্ত ভাড়া তোমরা সরাসরি নেবো কত টাকা? 50,000 টাকা। কথা কি বুঝতে পারছো? এটা 50,000 টাকা কেন হইলো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে। পৌর মূল্য ছিল 14 লাখ, কিন্তু পৌর মূল্য আসবে কত? 7 লাখ। দারোয়ান পাহারার বেতন এটা বাদ, তারপরে মেরামত খরচ এটাও বাদ, সিটি কর্পোরেশন কর এটা কি অনুমোদন যখন আর মেরামত খরচ অবশ্যই এটা অনুমোদন খরচ। ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে বীমা প্রিমিয়াম অনুমোদন খরচ, ঋণের সুদ অনুমোদন খরচ, জেনারেটরের ডিজেল ক্রয় বলো তো দেখি, জেনারেটরের ডিজেল ক্রয় এটা কি মেরামত খরচ না অনুমোদন খরচ? এটা মেরামত খরচ। মেরামত খরচ, অতএব এটা বাদ। ভূমির খাজনা অনুমোদন, আইনি খরচ, এটা মেরামত আইনি খরচ, বিদ্যুৎ খরচ, আদায় খরচ এই তিনটা কি মেরামত খরচে অন্তর্ভুক্ত, অতএব বাদ। বাড়িটি ভাড়া দেওয়া অংশে 2 মাস কি ছিল বলো দেখি? খালি ছিল। তাহলে এই অঙ্কে 12 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করবো নাকি 2 দ্বারা গুণ করবো? শূন্যতা ভাতার ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করব। কথাই ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আশা করি আর এখানে কোনো সমস্যা হবে না। যদি কোনো যেমন এই যে 6 নম্বর অঙ্কে কোনো রেজাল্ট লিখি নাই, ঠিক আছে, এটা রেজাল্ট আপনারা করবেন, সবার রেজাল্ট একই হবে। হ্যাঁ, এই সহজ অঙ্কগুলো আমি রেজাল্ট লিখি নাই, যেগুলো কঠিন বড় সেগুলো আমি রেজাল্ট লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আপনারা কত পর্যন্ত ট্রাই করবেন বলেন দেখি? 16 পর্যন্ত করবেন। 16 পর্যন্ত মধ্যে আপনাদের শুধুমাত্র যেগুলা সমস্যা থাকবে এই সমস্যাগুলো আমি আগামী ক্লাসে দেখিয়ে দিব। আগামী ক্লাস মানে কালকেই ক্লাস হবে। কথা কি বুঝতে পারছি আমি সবাইকে? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।